বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সপ্তম পর্বের প্রথম ও দ্বিতীয় শিফটের সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ বিষয়ে। আমাদের আজকের দুটো অধ্যায় আলোচনা করার কথা। আমরা দুটো অধ্যায় আলোচনা করব। নবম অধ্যায়ের নাম হলো সহায়তার উৎসসমূহ এবং শিল্প অনুমোদন প্রক্রিয়া, সোর্সেস অফ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্যাংশনিং প্রসিডিউর। আর দশম অধ্যায়ের নাম হলো বীমা ও প্রিমিয়াম। তো এখন কথা হলো যে আমরা নবম অধ্যায় আলোচনা করব। নবম অধ্যায় হলো সহায়তার উৎসসমূহ ও শিল্প অনুমোদন প্রক্রিয়া। এখানে আছে হলো সহায়তার উৎসের সংজ্ঞা, তারপরে আছে হলো সহায়তার ধরন বা প্রকারভেদ, টাইপস অফ তোমার সোর্সেস অফ অ্যাসিস্ট্যান্স, আর হলো সহায়তার উৎসসমূহ, তারপর আছে হলো তোমার শিল্পনীতি, আর হলো শিল্পায়নের বৈদেশিক সাহায্য। তো সহায়তা ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে না। তার মানে কি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হলে বিভিন্ন ধরনের সহায়তার প্রয়োজন হয়। সহায়তা একজন সম্ভাবনাময়ী ব্যক্তি বা শিল্পোদ্যোক্তাকে ব্যবসা প্রতিষ্ঠা বা শিল্প কারখানা প্রতিষ্ঠা ও তা সফলভাবে পরিচালনা করতে অনুপ্রাণিত করে থাকে। কোনো রকম সাহায্য সহযোগিতা ছাড়া ব্যবসা টিকে থাকা বড়ই কঠিন ব্যাপার, আবার টিকে থাকা অবাস্তবও বটে। আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান নানাবিধ সহায়তার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। তোমাদের যদি আসে যে সহায়তার উৎসের সংজ্ঞা দাও, তাহলে কিভাবে দিবা? যে সমস্ত উৎস একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসা বা শিল্প কারখানা প্রতিষ্ঠা ও তা সফলভাবে পরিচালিত করতে অনুপ্রাণিত করে। তাহলে যে সমস্ত উৎস একজন শিল্পোদ্যোক্তাকে তার যে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে অনুপ্রাণিত করে তাকেই সহায়তার উৎস বা সোর্সেস অফ অ্যাসিস্ট্যান্স বলা হয়। আচ্ছা, সহায়তার উৎস বিভিন্ন ধরনের হতে পারে। সাহায্য ও সহায়তার উপর নির্ভর করে তোমার ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকে। তো এটাই হলো কথা। আর সহায়তার ধরন বা প্রকারভেদ, টাইপস অফ সোর্সেস অফ অ্যাসিস্ট্যান্স বা ক্লাসিফিকেশন অফ সোর্সেস অফ অ্যাসিস্ট্যান্স, তিন ধরনের। মানে সহায়তার প্রকারভেদ হলো তিন প্রকার। একটা হলো তোমার উদ্দীপনামূলক সহায়তা, সেটাকে বলা হয় হলো স্টিপুলেটরি অ্যাসিস্ট্যান্স। তারপরে হলো তোমার সমর্থনমূলক সহায়তা, আর একটা হলো সংরক্ষণমূলক সহায়তা। তো উদ্দীপনামূলক সহায়তা হলো যে তোমার যে কোনো শিল্প ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে একটা সৃজনশীল ও কি গঠনমূলক কাজ। এখানে ঝুঁকি থাকবে, ঝুঁকি কেউ নিতে চায় না। তো এই জন্য ঝুঁকি গ্রহণ করতে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের উদ্যোক্তাদেরকে কি করতে হবে? ঝুঁকি গ্রহণ করতে উদ্বুদ্ধ করতে হবে। তো এই যে ঝুঁকি গ্রহণ করতে উদ্বুদ্ধ করা, এটা বিভিন্ন ভাবে করা যায়। যেরকম মনে করো যে উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা, তারপরে অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, তারপরে বিনিয়োগ সুযোগ সুবিধা, মানে এগুলোর মাধ্যমে কি করা হয় যে একজন উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয়। এটি হলো উদ্দীপনামূলক সহায়তা। তারপরে হলো সমর্থনমূলক সহায়তা। সমর্থনমূলক হলো সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্স। তাহলে সাপোর্টিভ অ্যাসিস্ট্যান্স, তুমি একজন শিল্পোদ্যোক্তাকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা কিভাবে করতে পারি? যেরকম স্থায়ী ও চলতি মূলধন তোমার যোগান দিয়ে, অবকাঠামোগত সহায়তা দিয়ে, তারপরে বাজারজাতকরণের সহায়তা দিয়ে, তারপরে করের অবকাশ দিয়ে আমরা কি করতে পারি? এই তোমার সমর্থনমূলক সহযোগিতা করতে পারি। তাহলে সমর্থনমূলক সহযোগিতা আমরা বিভিন্নভাবে করতে পারি। যেরকম একজন উদ্যোক্তাকে স্থায়ী ও চলতি মূলধন সরবরাহ করে, তারপরে তোমার অবকাঠামোগত সাহায্য বা সহযোগিতা করে, তারপরে বাজারজাতকরণ ও করের অবকাশ দিয়ে। আচ্ছা, তারপরে হলো তোমার সংরক্ষণমূলক সহযোগিতা। সংরক্ষণমূলক সহযোগিতাকে বলা হয় হলো কি তোমার সাস্টেইনিং অ্যাসিস্ট্যান্স। সাস্টেইনিং অ্যাসিস্ট্যান্স হলো ব্যবসা টিকে রাখার জন্য সংরক্ষণমূলক সহায়তা প্রয়োজন হয়। যেমন ব্যবসায়ের তোমার আধুনিকীকরণ, তারপরে সম্প্রসারণের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, অতিরিক্ত অর্থ সংস্থান,
তারপরে আইনগত স্বীকৃতি দেওয়া, এগুলো হলো তোমার সংরক্ষণমূলক সহায়তা বা সাস্টেইনিং অ্যাসিস্ট্যান্স। তো যাই হোক, আমরা এরপরে আসবো হলো তোমার আমাদের এটা শেষ যে আমরা সহায়তার ধরন বা প্রকারভেদ কয়টা, তিনটে বললাম না, যে একটা হলো তোমার উদ্দীপনামূলক সহায়তা, তারপরে বললাম হলো সমর্থনমূলক সহায়তা, আর একটা হলো সংরক্ষণমূলক সহায়তা। এরপর আমরা আসবো 9.3। 9.3 আছে হলো সহায়তার উৎস সমূহ, মানে আমরা কোন কোন উৎস থেকে সহায়তাগুলো পেতে পারি। আমরা তোমরা জানে রাখবো যে আমরা প্রধানত দুটো উৎস থেকে কি করতে পারি, সহায়তা পেতে পারি। একটা হলো সরকারি উৎস আর একটা হলো বেসরকারি উৎস। একটা হলো সরকারি উৎস আর একটা হলো বেসরকারি উৎস। এই দুটো থেকে আমরা কি করতে পারি, সহায়তা পেতে পারি। শিল্প বা ব্যবসা স্থাপন ও পরিচালনা করতে উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা ও সংরক্ষণমূলক সহায়তা ইত্যাদি বিভিন্ন ধরনের কি সাহায্য সহায়তার প্রয়োজন হয়। এসব সহায়তা কি করতে পারি, আমরা বিভিন্ন উৎস থেকে পেতে পারি। ওই উৎসগুলো প্রধানত কি দুই প্রকার, একটা হলো সরকারি উৎস আর একটা হলো কি বেসরকারি উৎস। সরকারি উৎসগুলোর মধ্যে আছে হলো শিল্পনীতি, তারপরে হলো রাজস্ব সুবিধা, অর্থ সংস্থান, এগুলো হলো কি তোমার শিল্পায়নের সম্প্রসারণ, হ্যাঁ, ব্যবসা সম্প্রসারণ, এগুলো হলো তোমার সরকারি সহযোগিতা। আবার বেসরকারিভাবে আমরা সহযোগিতা পেতে পারি, যেরকম বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন, তারপরে হলো তোমার বেসরকারি সাহায্য সংস্থা, এগুলো। তো যাই হোক, দ্রুত শিল্পায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন নীতিমালা, যেমন শিল্প ও বিনিয়োগ নীতি, রাজস্ব নীতি, আমদানি রপ্তানি নীতি, শিল্পের অবকাঠামোগত সুবিধা দানের মাধ্যমে কি করে, তার নীতি প্রণয়ন করে। এগুলো এছাড়া শিল্পায়ন হলো প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অন্যান্য প্রতিষ্ঠানের কার্যাবলী ও অতি সংক্ষেপে বর্ণনা করি, যে আরো যে উৎসগুলো আছে, মানে আমাদের যে দেশীয় উৎসগুলো আছে সহায়তার, সেগুলো হলো তোমার কে কে সহযোগিতা করে। একটা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, তারপরে হলো কি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক মানে BDBL, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, তারপরে হলো বাণিজ্যিক ব্যাংক, যেগুলো কমার্শিয়াল ব্যাংক, সেগুলো সহযোগিতা করতে পারে। তারপরে আমদানি রপ্তানি নিয়ন্ত্রক CIE যেটা বলে, বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য সংস্থা, সেটা হলো বিটাক সহযোগিতা করতে পারে। বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপরে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারপরে হলো তোমার ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ TCB, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, তারপরে হলো তোমার BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউট। হ্যাঁ, এগুলো আমাদের কি করতে পারে, তোমার শিল্পের সহায়তা করতে পারে। তার মানে এগুলো হলো শিল্প সহায়তার উৎস। হ্যাঁ, তো যাই হোক, তাহলে সরকারিভাবে আমরা এই তোমার প্রতিষ্ঠান থেকে আমরা কি করতে পারি, সহায়তা পেতে পারি। এছাড়া বেসরকারি যেগুলো থেকে আমরা সহযোগিতা পেতে পারি, সেগুলো হলো যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপরে বেসরকারি যে সাহায্য সংস্থা যেগুলো আছে, NGO, বিভিন্ন ধরনের NGO, ব্র্যাক, আশা, হ্যাঁ, এগুলো হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ, বেসরকারি উৎস। এরপর আমরা আসবো হলো 9.4। 9.4 আছে হলো শিল্পনীতি। 9.4 আছে হলো শিল্পনীতি। হ্যাঁ, তো যাই হোক, শিল্পনীতি তা ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তার মানে কি শিল্প নীতি। শিল্পনীতি হলো একটি দেশের শিল্পায়ন প্রক্রিয়ার দিক নির্দেশনা দিয়ে থাকে। শিল্পায়ন গতিকে কি অব্যাহত রাখার জন্য সরকার অবস্থার আলোকে প্রয়োজনের প্রেক্ষিতে শিল্পনীতি ঘোষণা করে এবং সময়ের ব্যবধানে এর সংশোধন ও কি করে, পরিবর্তন ও পরিমার্জন করে। একটি সুষ্ঠু শিল্পনীতি উদ্যোক্তাদেরকে কি করে, শিল্প স্থাপনে এগিয়ে আসার জন্য আকৃষ্ট ও উদ্বুদ্ধ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে একটা শিল্পনীতির উপর একটা দেশের শিল্পের সংখ্যা বৃদ্ধি পায়, কমে, সরকার শিল্পনীতি প্রণয়ন করে। হ্যাঁ, শিল্পনীতি একটা দেশের শিল্পায়ন প্রক্রিয়ার কি দিক নির্দেশনা দিয়ে থাকে। আর হলো শিল্পের গতিকে অব্যাহত রাখার জন্য কি সরকার অবস্থার প্রেক্ষিতে বা অবস্থার আলোকে কি করে, প্রয়োজনের প্রেক্ষিতে শিল্পনীতি ঘোষণা করে। যাই হোক, শিল্পনীতি একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারি শিল্পনীতি অনুযায়ী সুষম বিকাশের জন্য সমগ্র দেশকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে শিল্পনীতির প্রেক্ষিতে কি করা হয়, সমগ্র দেশকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো উন্নত এলাকা, যেখানে পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে এবং
যথেষ্ট শিল্পায়ন ঘটেছে, এটা হলো উন্নত এলাকা। তারপরে হলো স্বল্প উন্নত এলাকা, যেখানে কি আংশিক অবকাঠামো তোমার বিকাশ ঘটেছে এবং সামান্য কিছু শিল্পায়ন হয়েছে, এটা হলো কি স্বল্প উন্নত এলাকা। আর একটা অনুন্নত এলাকা, যেখানে আংশিক অবকাঠামো বিকাশ মোটেও সাধিত হয়নি এবং কি শিল্পায়নের ছোঁয়াই লাগেনি, সেটা হলো অনুন্নত এলাকা। তাহলে আমরা দেখলাম যে সরকার শিল্পনীতিতে 3 ধরনের এলাকা ঘোষণা করছে একটা সমগ্র দেশকে। একটা হলো উন্নত এলাকা, যেখানে কি অবকাঠামোগত সুযোগ সুবিধা আছে আর বা তোমার শিল্পায়নের যথেষ্ট সুযোগ আছে, বা বিকাশ ঘটেছে। স্বল্পোন্নত এলাকা, যেখানে আংশিক অবকাঠামো বিকাশ ঘটেছে। আর হলো অনুন্নত এলাকা, যেখানে একদমই কি বিকাশ ঘটে নাই। তো যাই হোক, সরকার শিল্পনীতিতে রাজস্ব সুবিধা দিতে পারে, যেরকম কর অবকাশ দিতে পারে, বর্ধিত হারে অবচয় ধার্যের সুযোগ দিতে পারে, তারপরে বিনিয়োগ ভাতা দিতে পারে, লোকসান বা মুনাফার সাথে সমন্বয় সাধন করতে পারে। এগুলো ভাবে কি করে সরকার রাজস্ব সুবিধা দিয়ে থাকে। তো আমরা 9.5-এ আমরা আছে হলো শিল্পায়নে বৈদেশিক সাহায্য, ফরেন এইড। হ্যাঁ, আমাদের মতো উন্নয়নশীল দেশে তোমার এই যে 9.5 আমরা আলোচনা করবো এখন হলো শিল্পায়নে বৈদেশিক সাহায্য। যে আমাদের মতো যে উন্নয়নশীল দেশে নিজস্ব সম্পদ থেকে মূলধন যোগান দেওয়া কি অনেক সময় সম্ভব হয় না। আমাদের দেশে যে যে মূলধনটা আছে, এটা সবসময় কি ব্যবসায়ের মূলধন যোগান দেওয়া সম্ভব হয় না। তখন এই সকল দেশ কি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য বিদেশ থেকে বৈদেশিক উৎস থেকে কি করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে থাকে, যাকে বৈদেশিক সাহায্য বলে। তার মানে সবসময় আমাদের দেশে কি এই যে শিল্প প্রতিষ্ঠানের যে মূলধন, এটা দেওয়া সম্ভব হয় না। এই জন্য কি আমরা বিদেশের দ্বারস্থ হই, বিদেশ থেকে আমরা কি করি মূলধন নিয়ে আসি, মূলধন নিয়ে এসে কি করি ব্যবসা পরিচালনা করি। এটাকে কি বলা হয় বৈদেশিক সাহায্য বলা হয়। হ্যাঁ, এছাড়া আমরা তাদের কাছ থেকে প্রযুক্তিগত সাহায্য নেই, অর্থনৈতিক সাহায্য নেই, পরামর্শমূলক সাহায্য নেই। তাহলে আমরা 3 ধরনের সাহায্য নিয়ে থাকি। বিদেশ থেকে আমরা কয় ধরনের সাহায্য নিয়ে থাকি? 3 ধরনের সাহায্য নিয়ে থাকি। একটা হলো অর্থনৈতিক সাহায্য, প্রযুক্তিগত সাহায্য, আর একটা হলো পরামর্শগত সাহায্য। তাহলে আমরা দেখলাম যে আমরা বিদেশ থেকে 3 ধরনের সাহায্য নিই। তাহলে শিল্পায়নে বৈদেশিক সাহায্য হলো 3 ধরনের। এছাড়া তোমার অর্থনৈতিক যে উন্নয়নে বৈদেশিক সাহায্য বা অর্থ ঋণ প্রদানকারী সংস্থাগুলো কি কি, মানে কোন কোন উৎস থেকে, বৈদেশিক উৎস থেকে আমরা কি পাই ঋণ পেয়ে থাকি বা সাহায্য পেয়ে থাকি, সেগুলো সেই সংস্থাগুলো হলো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে কি আন্তর্জাতিক অর্থ তহবিল। তারপরে হলো বিশ্ব ব্যাংক, WB। তারপরে আমরা যাদের কাছ থেকে সাহায্য পাই সেটা হলো এশিয়া উন্নয়ন ব্যাংক, ADB। তারপরে ইসলামিক উন্নয়ন ব্যাংক, IDB। তারপরে হলো তোমার আন্তর্জাতিক শ্রম সংস্থা, ILO। এরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, আমাদের যেসব প্রশিক্ষণ দিয়ে থাকে, সহযোগিতা দিয়ে থাকে। ইউনেস্কো, আন্তর্জাতিক শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। তারপরে হলো FAO হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। হু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা তোমরা জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে ইসলামী সম্মেলন সংস্থা, OIC। হ্যাঁ, এগুলো হলো কি এগুলো হলো বিভিন্ন সংস্থা কি করে আমাদের বৈদেশিক সাহায্য দিয়ে থাকে। এছাড়া কিছু দেশও আমাদের বৈদেশিক সাহায্য দিয়ে থাকে, সেগুলো হলো জাপান, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, চীন। হ্যাঁ, এছাড়া তারা আমাদের কি করে থাকে প্রযুক্তিগত ও তোমার পরামর্শগত সাহায্য দিয়ে থাকে। হ্যাঁ, তাহলে সংস্থার মধ্যে হলো IMF, WB, ADB, IDB, ILO, এগুলো, ইউনেস্কো, এশিয়ান, FAO, হু, OIC। আর হলো যে যে দেশগুলো আমাদের সাহায্য সহযোগিতা দেশগুলো হলো কি জাপান, ফ্রান্স, জার্মানি, তারপরে হলো তোমার আমেরিকা, তারপরে হলো চীন, মালয়েশিয়া, কানাডা। এগুলো কি করে থাকে আমাদের সাহায্য সহযোগিতা, এই দেশগুলো আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে। তো যাই হোক, বৈদেশিক সাহায্য আমরা পরামর্শগত সাহায্য পাই এবং কি প্রযুক্তিগত সাহায্য পেয়ে থাকি। এই গেল হলো আমাদের কি তোমার 9ম অধ্যায়। এরপর আমরা আলোচনা করব 10ম অধ্যায়। 10ম অধ্যায় আছে হলো বীমা ও প্রিমিয়াম। এখানে আমরা দেখব হলো যে বীমা ও প্রিমিয়ামের সংজ্ঞা, বীমার সংক্ষিপ্ত ইতিহাস, তারপরে হলো তোমার বৈশিষ্ট্য, কার্যাবলী, উদ্দেশ্য, গুরুত্ব, আর হলো বীমা চুক্তির অপরিহার্য শর্তাবলী, আর হলো বীমার প্রকারভেদ, টাইপস অফ তোমার ইন্স্যুরেন্স, আর একটা হলো বীমা, সাধারণ বীমা ও জীবন বীমার মধ্যে পার্থক্য। এই হলি মোটামুটি আমাদের
দশম অধ্যায় হয়ে যাবে। দশম অধ্যায়টা ছোটই আছে, খুব বেশি বড় না। এখানে প্রশ্ন আসে দুটো, একটা প্রশ্ন তোমরা কমন পেতে পারো, যাই হোক সহজ আছে। তাহলে আমরা আলোচনা করব হলো ইউনিট 10, বীমা ও প্রিমিয়াম, ইন্স্যুরেন্স অ্যান্ড প্রিমিয়াম। এটা কি? বীমাটা কি? বীমাটা হলো তোমার ঝুঁকিজনিত, বীমা হলো ঝুঁকিজনিত আর্থিক ক্ষয়ক্ষতি পূরণের উদ্দেশ্যে বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে সম্পাদিত চুক্তিভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। তাহলে আমরা বলতে পারি ঝুঁকিজনিত। তাহলে বীমার সাথে কি জড়িত থাকে? ঝুঁকি, রিস্ক। ঝুঁকিজনিত আর্থিক ক্ষয়ক্ষতি পূরণের উদ্দেশ্যে বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে সম্পাদিত চুক্তিভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে কি বলে? বীমা বলে। বীমা গ্রহীতা, তাহলে আমরা দেখলাম হলো বীমা বা ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স 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 মানে হলো বীমা। তাহলে বীমা হলো ঝুঁকিজনিত আর্থিক ক্ষয়ক্ষতি পূরণের উদ্দেশ্যে বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে সম্পাদিত কি? চুক্তিভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। আর হলো প্রিমিয়াম, এরপরে হলো প্রিমিয়াম। প্রিমিয়াম কি? প্রিমিয়াম হলো তোমার বীমা গ্রহীতা বীমাকারীর যে প্রতিশ্রুতির বিনিময়ে তাকে যে আর্থিক মূল্য পরিশোধ করে তাকে প্রিমিয়াম বলে। তাহলে বীমাকারী যদি এই বীমার বিনিময়ে কোনো আর্থিক মূল্য তোমার পরিশোধ করে তাহলে তাকে প্রিমিয়াম বলে। তাহলে প্রিমিয়াম হলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য, আর তোমার বীমা হলো ঝুঁকিতে পরিমাপযোগ্য। তাহলে প্রিমিয়াম ইজ দ্য কি? কনসিডারেশন অফ ইন্স্যুরেন্স কি? কন্ট্রাক্ট। তোমার প্রিমিয়াম হলো কি? বীমা চুক্তির প্রতিদান বা বিনিময় মূল্য। তাহলে আমরা প্রিমিয়ামকে বলতে পারি যে বীমা চুক্তির প্রতিদান বা বিনিময় মূল্য। এটাকে ইংলিশে বলা হলো প্রিমিয়াম ইজ দ্য কি? কনসিডারেশন অফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। এরপর আমরা বীমার উৎপত্তি জানবো, বীমার সংক্ষিপ্ত ইতিহাস। বীমার সংক্ষিপ্ত ইতিহাস জানবো যে ইতালিতে সর্বপ্রথম 1400 খ্রিস্টাব্দের দিকে আন্তর্জাতিক বাণিজ্যের পণ্যাদি পরিবহনের জন্য ঝুঁকি এড়ানোর জন্য বীমার ব্যবস্থার সূত্রপাত ঘটে। তাহলে এই বীমার ব্যবস্থার সূত্রপাত ঘটে হলো 1400 সালের দিকে ইতালিতে। ইতালিতে 1400 সালের দিকে বীমার তোমার সূত্রপাত ঘটে। সে সময় পণ্য পরিবহনের জন্য নৌপথই বিশেষভাবে ব্যবহৃত হতো। তাহলে মানে নৌ পরিবহনে তোমার ঝুঁকি এড়ানোর জন্য এই বীমার ব্যবস্থা করা হয়। প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে যে নৌযান যে আছে নিমজ্জিত হতো, নৌযান নিমজ্জিত এবং জলদস্যুদের দ্বারা আক্রমণে কি লুণ্ঠিত হতো। এমত অবস্থায় ইতালির যে বণিকেরা এই অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে কৌশল বের করতো সেটাই হলো বীমা। এরপরে তোমার 1400 সালের পরে 1666 সালে লন্ডনে এক ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং তার প্রেক্ষিতে কি হয়? সেখানে অগ্নি বীমার সূত্রপাত ঘটে এবং 1896 সালে জীবন বীমার সূত্রপাত ঘটে। যাই হোক, এটা হলো বীমার হলো সংক্ষিপ্ত। বাংলাদেশে তোমার স্বাধীনতা পরবর্তী সময়ে 5টা বীমা কোম্পানি ছিল। বাংলাদেশ জাতীয় বীমা কর্পোরেশন, এগুলো হলো সরকারি। তারপরে হলো তিস্তা বীমা কর্পোরেশন, তারপরে হলো কর্ণফুলী বীমা কর্পোরেশন, তারপরে হলো তোমার সুরমা বীমা কর্পোরেশন, আরেকটা হলো রূপসা বীমা কর্পোরেশন। তো যাই হোক, আমাদের দেশে তোমার কিছু দেশীয় বীমা আছে। সেটা হলো পাঁচ ধরনের ছিল। আমাদের হলো এখানে তোমার সাধারণ ইন্স্যুরেন্স এবং তোমার জীবন বীমা, এগুলো কিছু তোমার প্রতিষ্ঠান আছে। যে সাধারণ বীমা মধ্যে কাজ করে হলো সাধারণ বীমা কর্পোরেশন, তারপরে হলো তোমার অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, তারপরে হলো তোমার জনতা ইন্স্যুরেন্স। এরা হলো সাধারণ বীমা, মানে সাধারণ বিষয় নিয়ে, সম্পদের বিষয় নিয়ে কাজ করে। এটা হলো সাধারণ বীমা। আর জীবন বীমা হলো তোমরা জানো জীবনের বিষয় নিয়ে কাজ করে। এরপর যাই হোক, এগুলো আমরা প্রকারভেদের মধ্যে আলোচনা করব। তোমাদের এরপর আমি আলোচনা করব হলো যে তোমার বীমার বৈশিষ্ট্য।
বীমার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব যে একটা বীমার কি প্রতিটি কার্যক্রমে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে যার মাধ্যমে সেই কার্যক্রম সম্পর্কে সুষ্ঠু বা সুন্দর ধারণা লাভ করা যায়। হ্যাঁ, বীমা একটি কি কারবারি কার্যক্রম, তাই বীমার কিছু কি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। বীমার বৈশিষ্ট্যগুলো কি কি? যে একটা হলো ঝুঁকির অংশ, তাহলে বীমার বৈশিষ্ট্যের মধ্যে একটা আছে কি, একটা বীমা হলো ঝুঁকির অংশ, বীমা নিশ্চয়তা দান করে, হ্যাঁ, তারপরে হলো ঝুঁকির মূল্যায়ন করে, দাবি পরিশোধ করে, তারপরে পরিশোধের পরিমাণ, তারপরে ঝুঁকির বিরুদ্ধে প্রতিরক্ষা, প্রতিরোধমূলক ব্যবস্থা, সমবায়মূলক ব্যবস্থা, তারপরে বীমা হলো কি বাজি না, আর বীমা হলো কি বিপর্যয়ের দাবি পরিশোধ, ঝুঁকি বন্টন করে, বীমা কি কোনো দান নয়। এটা হলো বীমার বৈশিষ্ট্য, এগুলো হলো বীমার বৈশিষ্ট্য। তাহলে আমরা বীমার বৈশিষ্ট্যগুলো কি কি বললাম, যে বীমা হলো একটা ঝুঁকির অংশ, 1 নম্বর। 2 নম্বর হলো নিশ্চয়তা দান করে, হ্যাঁ, বীমাকারীকে কি করে নিশ্চয়তা দান করে, তারপরে হলো ঝুঁকির মূল্যায়ন করে, তারপরে হলো দাবি পরিশোধ করে, পরিশোধের পরিমাণ, তারপরে হলো ঝুঁকির বিরুদ্ধে প্রতিরক্ষা করে, প্রতিরোধমূলক ব্যবস্থা, সমবায়মূলক ব্যবস্থা, এগুলো করে, ঝুঁকি বন্টন করে, বীমা দান নয়। এগুলো মোটামুটি তোমার বীমার বৈশিষ্ট্য। তারপর আমরা আসি বীমার কার্যকরী। বীমা হলো ঝুঁকি বন্টনের একটি সহযোগিতামূলক ব্যবস্থা। তাহলে বীমা কি ঝুঁকি বন্টনের একটা সহযোগিতামূলক ব্যবস্থা। এর উদ্দেশ্য হলো ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকির পরিমাণ হ্রাস করা। তাহলে কি করে বীমার কার্যাবলী হলো কয়েকটা আছে। একটা হলো নিশ্চয়তা প্রদান করে, বীমা কি করে নিশ্চয়তা প্রদান করে, প্রতিরক্ষা বিধান করে, তারপরে নিরাপত্তা সৃষ্টি করে, তারপরে হলো কি ক্ষতি প্রতিরোধ করে, ঝুঁকি বন্টন করে, ঝুঁকি ও গবেষণা বিশ্লেষণ করে, তারপরে মূলধন গঠন করে, আর হলো আর্থিক ও সামাজিক উন্নয়ন সাধন করে। তাহলে বীমা আর্থিক ও সামাজিক উন্নয়ন সাধন করে, এগুলো হলো বীমার কার্যাবলী। এরপর আমরা আসি হলো বীমার উদ্দেশ্য। বীমার উদ্দেশ্য হলো যে ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঘাড়ে নিজ ঝুঁকি ও নিশ্চয়তা চাপিয়ে বিপদমুক্ত থাকার চেষ্টা চালায় তাকে বীমা গ্রহীতা বলে। এই বীমা গ্রহীতার জন্য বীমা কি কাজ করে থাকে, যেরকম আর অর্থনৈতিক তোমার নিরাপত্তা দেয়, তারপরে সঞ্চয়ের সুবিধা দেয়, তারপরে কি বীমার উদ্দেশ্য হলো সঞ্চয়ের সুবিধা লাভ করা, তারপরে সন্তানদের পালন, তারপরে মানসিক প্রশান্তি অর্জন, বিনিয়োগ সুবিধা অর্জন, এগুলো হলো বীমার কি তোমার উদ্দেশ্য। তাহলে বিভিন্ন দিক থেকে আমরা বীমার উদ্দেশ্য করতে পারি। এটা হলো তোমার বীমাকারীর উদ্দেশ্য, তারপরে হলো তোমার তোমার কি করে বলে সামাজিক নিরাপত্তা সৃষ্টি, এগুলো। আর বীমার কিছু গুরুত্ব আছে, সেই গুরুত্বগুলো কি, যে ব্যক্তিগত জীবনে কি বীমার গুরুত্ব কি কি, সেগুলো হলো আর্থিক নিরাপত্তা বিধান, সঞ্চয় সৃষ্টি, বিনিয়োগের সুযোগ লাভ, বৃদ্ধ বয়সে অবলম্বন, এগুলো হলো কি, এগুলো ব্যক্তিগত জীবনে। তারপরে হলো তোমার ব্যবসায় সম্প্রসারণে আছে যে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণ, এগুলো। তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে আছে সঞ্চয় বৃদ্ধি, মূলধন গঠন, এগুলো। তারপরে আছে হলো তোমার সামাজিক ক্ষেত্রে সামাজিক জীবনে কি প্রতিষ্ঠা লাভ করা, এগুলো মোটামুটি হলো বীমার গুরুত্ব। এরপর আমরা আলোচনা করব হলো বীমা চুক্তির অপরিহার্য শর্তাবলী। বীমা চুক্তির 10.2 বীমা চুক্তির অপরিহার্য শর্তাবলী। হ্যাঁ, আমরা বীমা চুক্তির শর্তাবলী নিয়ে আমরা আলোচনা করব। যে এখানে আছে হলো বীমাযোগ্য স্বার্থ, তারপরে হলো শর্তাবলীর মধ্যে কি কি আছে, বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদিচ্ছাস, সদ্বিশ্বাস যেটা বলে, তারপরে ক্ষতিপূরণের শর্ত, প্রতিদান, সময়, গুরুত্বপূর্ণ তথ্যের প্রকাশ, নিকটতম কারণ যেগুলো আছে, আরো গুরুত্বপূর্ণ ঘটনা, চুক্তি সম্পাদনের যোগ্যতা, মনোনয়ন, এগুলো হলো বীমা চুক্তির অপরিহার্য শর্ত। তাহলে যদি আসে যে বীমা চুক্তির অপরিহার্য শর্তগুলো আলোচনা করবো, কোন কোন শর্তগুলো আলোচনা করবো, যেমন বীমাযোগ্য স্বার্থ, তারপরে হলো চূড়ান্ত সদ্বিশ্বাস, ক্ষতিপূরণের শর্ত, প্রতিদান, সময়, গুরুত্বপূর্ণ তথ্যের প্রকাশ, তারপরে হলো নিকটতম কারণ, আর একটা হলো গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর আমরা আসি যে বীমার প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ইন্স্যুরেন্স। বীমার প্রকারভেদ। বীমা হলো 3 প্রকার। বীমা হলো কি 3 প্রকার। একটা হলো তোমার নৌ বীমা, অগ্নি বীমা, আর একটা হলো জীবন বীমা। এই 3 প্রকার। নৌ বীমা, বীমা হলো 3 প্রকার। একটা হলো নৌ বীমা, তারপরে হলো 2 নাম্বার হলো অগ্নি বীমা, বীমা, আর একটা হলো জীবন বীমা। 3 নাম্বার হলো জীবন বীমা। এই যে নৌ বীমা কি, নৌ দুর্ঘটনা এড়ানোর জন্য বা জলদস্যু থেকে তোমার অনিশ্চয়তা থেকে বা ঝুঁকির থেকে রক্ষা পাওয়ার জন্য নৌ বীমা করা হয়। অগ্নি বীমা হলো আগুনে যাতে মানে আগুনে পুড়ে যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো ঝুঁকি এড়ানোর জন্য অগ্নি বীমা করা হয়। আর জীবন বীমা হলো জীবনের উপর যে বীমাটা, জীবনের ঝুঁকি
হ্যাঁ, এটা তো আসলে মানে জীবন সংক্রান্ত বিষয়। তো যাই হোক, এই নৌ বীমা এবং অগ্নি বীমা এগুলোকে বলা হয় সাধারণ বীমা বা জেনারেল ইন্স্যুরেন্স আমাদের দেশে। আর জীবন বীমা হলো জীবনের ঝুঁকির উপর কাজ করে। তো যে কোনো বীমাই হোক না কেন, তোমার দুটো বীমার আওতাভুক্ত, একটা জেনারেল ইন্স্যুরেন্স আর একটা হলো তোমার লাইফ ইন্স্যুরেন্স। তো তোমার জীবন বীমা বাদে যতগুলো বীমা আছে সবগুলোই হলো তোমার জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা। তো এছাড়া অনেক বীমা আছে, সেগুলো হলো দুর্ঘটনা বীমা, অপহরণজনিত বীমা, সততা বীমা, শস্য বীমা, হ্যাঁ, শ্রমিকদের ক্ষতিপূরণজনিত বীমা, শিক্ষা বীমা, আকাশ ভ্রমণ বীমা, এগুলো সবই বীমা। তবে জেনে রাখো যে এই তোমার জীবন বীমা বাদে যতগুলো বীমা আছে সবগুলোই তোমার সাধারণ বীমার অন্তর্গত, সাধারণ জেনারেল ইন্স্যুরেন্সের অন্তর্গত। এরপর আমরা আসি হলো সাধারণ বীমা ও জীবন বীমার মধ্যে পার্থক্য। সাধারণ বীমা তোমার হলো এর বিষয়বস্তুটা হলো তোমার মানুষের জীবন, জীবন বীমাটা হলো, জীবন বীমার বিষয়বস্তু হলো এই মানুষের জীবন, আর সাধারণ বীমার বিষয়বস্তু হলো ধন সম্পদ। তাহলে আমরা দেখলাম যে জীবন বীমা এবং সাধারণ বীমার মধ্যে যদি পার্থক্য আসে তাহলে আমরা কি লিখব, যে জীবন বীমাটা হলো মানুষের জীবন সংক্রান্ত, আর সাধারণ বীমাটা হলো মানুষের কি ধন সম্পদ সংক্রান্ত। মানুষের জীবনের ক্ষয়ক্ষতির বিনিময়ে যেটা দেওয়া হয় সেটা হলো তোমার জীবন বীমা, আর হলো সাধারণ বীমা হলো ধন সম্পদের ক্ষয়ক্ষতি পূরণের জন্য যেটা দেওয়া হয় সেটা হলো সাধারণ বীমা। তাহলে ক্ষতিপূরণের চুক্তি নয়, এই জীবন বীমাটা কি কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়, এটা হলো আর্থিক সহায়তার প্রতিশ্রুতি মাত্র, এটা হলো তোমার জীবন বীমা। তাহলে জীবন বীমাটা কি কোনো সহায়তা মানে ক্ষতিপূরণের কোনো চুক্তি না, এটা হলো কি, এটা হলো আর্থিক সহায়তার একটা প্রতিশ্রুতি মাত্র। আর তোমার সাধারণ বীমা হলো যে একটা ক্ষতিপূরণের তোমার চুক্তি। আর তোমার জীবন বীমার মেয়াদকালটা দীর্ঘ হয়ে থাকে বা এটা আজীবন হয়ে থাকে, আর মানে মৃত্যুর পরেও তুমি তোমার সহযোগিতা পেতে পারো বা তার আগেও মেয়াদ অন্তে পেতে পারো। কিন্তু তোমার সাধারণ বীমাটা হবে হলো স্বল্পকালের জন্য, হ্যাঁ, এক মেয়াদটা বেশি হয় না, 1 বছর বা 2 বছর এরকম মেয়াদি হয়। আর তোমার জীবন বীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ, হ্যাঁ, তোমার থাকে বীমা গ্রহীতার কি প্রথমে বীমাযোগ্য স্বার্থ থাকে, আর সাধারণ বীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ নাও থাকতে পারে। আচ্ছা, জীবন বীমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকিটা কি কম কম থাকে, আর বা থাকে না বললেই চলে, কিন্তু তোমার সাধারণ বীমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকি আছে। হুম। আর তোমার জীবন বীমার ক্ষেত্রে বিষয়বস্তু, হ্যাঁ, জীবনকালে বা জীবনের ক্ষতি, হ্যাঁ, নিরাপত্তা নিরূপণযোগ্য নয়, এটা জীবনের ক্ষতি নিরূপণ করা যায় না, কিন্তু সাধারণ বীমার ক্ষেত্রে কি ক্ষতি নিরূপণ করা যায়। তাহলে আমরা দেখলাম যে ক্ষতিপূরণ, তারপরে তোমার পুনর্বীমা, জীবন বীমার ক্ষেত্রে একবার চুক্তি করলেই চলে, কিন্তু সাধারণ বীমার ক্ষেত্রে পুনর্বীমা করা যায়, একবার বীমা করলে আবার বীমা করা যেতে পারে, 2-3 বছর পরে আবার তুমি বীমা করতে পারো। এই মোটামুটি হলো সাধারণ বীমা এবং জীবন বীমার মধ্যে পার্থক্য। যাই হোক, আমরা নবম এবং দশম অধ্যায় তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। তোমাদের পরীক্ষা 14 তারিখ, তোমার দুপুর 12:30টায়। তোমরা খুব মনোযোগ সহকারে পড়ালেখা করো, এই কয়দিন আর নষ্ট করো না। হুম। তোমরা যদি রিডিংও পড়ো তাও সুন্দরভাবে লিখতে পারবা। আর তোমরা জানো যে যে কোনো তোমার বিভাগ থেকে 50% অ্যান্সার করলেই হবে। হ্যাঁ, তোমরা সেই অনুযায়ী নিজেদের প্রস্তুতি করে নাও। আর এই বিষয়গুলো মোটামুটি রিডিং করলেই তোমরা ভালো লিখতে পারবা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।